তো বহিঃশ্বসনের আমরা সংজ্ঞা লিখব এভাবে যে শ্বসনে শুধু অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। কোনো শক্তি উৎপন্ন হয় না। তাহলে শক্তি উৎপন্ন হয় না, শুধু অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। তাকে বলা হয় বহিঃশ্বসন। ওকে? এবার আসি বহিঃশ্বসনের স্থান। কোথায় এই বহিঃশ্বসনটা ঘটে? তো বহিঃশ্বসনের স্থান হলো তোমার নাসারন্ধ্র থেকে নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত। নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত হলো বহিঃশ্বসনের স্থান। তাহলে বহিঃশ্বসন ঘটে হলো নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত। এবার আসি বহিঃশ্বসন কয় ধরনের? প্রকার। বহিঃশ্বসন কয় ধরনের? এরকম পয়েন্ট করে মনে রাখতে পারলে, লিখতে পারলে ভালো। তো বহিঃশ্বসন হলো ২ ধরনের। একটা হলো তোমার প্রশ্বাস, আরেকটা হলো তোমার নিঃশ্বাস। নিঃশ্বাস। তো দেখো প্রশ্বাস আর নিঃশ্বাস, প্রশ্বাসের সংজ্ঞায় আমরা কি বলবো? তাহলে যে প্রক্রিয়ায় ফুসফুসে বায়ু প্রবেশ করে। তাহলে ফুসফুসে বায়ু প্রবেশ করে যে প্রক্রিয়ায় তাকে বলা হয় প্রশ্বাস। আর যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে বায়ু নির্গত হয় তাকে বলা হয় হলো তোমার নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস হলো বায়ু প্রবেশ করে আর নিঃশ্বাস হলো তোমার বায়ু নির্গত হয়। এবার আসি প্রশ্বাস কৌশলটা কি? প্রশ্বাস কৌশল। তো এটা খুবই সহজ। মনোযোগ সহকারে দেখো। একটা দেখলে নিঃশ্বাস এমনি পারবে তুমি। তো আমি ধরে নিলাম এইটা হলো তোমার ডায়াফ্রাম। এইটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে হলো উদর গহ্বর আর ডায়াফ্রামের উপরে হলো তোমার বক্ষ গহ্বর। তো বক্ষ গহ্বরে তোমার ফুসফুস আছে হলো ২ টা। ওকে। তাহলে এটা হলো একটা ফুসফুস আর ওইটা হলো একটা ফুসফুস। তাহলে এটার নাম দিলাম আমি হলো কি? বক্ষ গহ্বর। ওকে? বক্ষ গহ্বর। আর এই বক্ষ গহ্বরে তোমার এরকম অস্থি আছে। এগুলো হলো তোমার বক্ষপিঞ্জরের অস্থি। আমরা বলবো হলো পরশুকা। ওকে? তাহলে বডি, পরশুকা গেল আর হলো ডায়াফ্রাম। এবার খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। ডায়াফ্রাম, বক্ষ গহ্বর আর এর ভিতরে তোমার বক্ষ গহ্বরের ভিতরে আমাদের থাকে হলো এরকম পেশি। এগুলোর নাম হলো ইন্টারকোস্টাল পেশি। এগুলোর নাম ইন্টারকোস্টাল পেশি। ভালো করে দেখি এবার। তো প্রশ্বাসের ধাপ করে দেখি আমি। ১ম ধাপ যেটা ১ নাম্বার। দেখো। তো ফার্স্ট হয় হলো কি? ডায়াফ্রাম পেশি প্রশ্বাসের শুরুতে ডায়াফ্রাম পেশি নিচের দিকে সংকুচিত হয়। ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়। ফলে উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। তার মানে হলো ডায়াফ্রাম পেশি আগে তোমার যেখান ছিল সেখান থেকে সে পেশিটা এবার এইরকম করে নিচের দিকে নেমে আসে। তাহলে ডায়াফ্রাম পেশি এবার নিচের দিকে নেমে গেল। ফলে উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। ক্লিয়ার? এবার খেয়াল করো। বক্ষ গহ্বরের আয়তন উদর গহ্বরের আয়তন কমে যায় আর বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। আবার দেখো ডায়াফ্রাম পেশি প্রথমেই সংকুচিত হয়। ফলে উদর গহ্বরের আয়তন কমে যায় আর বক্ষ গহ্বরের আয়তন তোমার বেড়ে যায়। তাহলে এটা হবে হলো তোমার একটু ভুল হয়ে গেছে। উদর গহ্বরের আয়তন কমে আর বক্ষ গহ্বরের আয়তন তোমার হলো বৃদ্ধি পায়। বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পায় তখন এই সময়ে ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। ফলে পরশুকাগুলো সামনের দিকে উত্তোলিত হয়। সামনের দিকে ফুলে ওঠে। তখন বক্ষ গহ্বরের আয়তনটা আরো বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন যখন বাড়ে তখন এর ভেতরের বায়ুর চাপ হলো তোমার কমে যায়। বক্ষ গহ্বরের ভেতরের বায়ুর চাপ কমে গেলে তখন ফুসফুস প্রসারিত হয়। ফুসফুস বড় হয়। ফুসফুস বড় হয়। ফুসফুস যখন বড় হয় তখন তোমার ফুসফুসের ভেতরের বায়ুর চাপটা কমে যায়। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ যখন কমে যায় তখন বহিঃপরিবেশ থেকে সবেগে বাতাস ফুসফুসের ভেতরে প্রবেশ করে। এভাবে প্রশ্বাস সংঘটিত হয়। তো আরেকবার ফাইনালি দেখি। তো প্রশ্বাসের শুরুতে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়। ফলে উদর গহ্বরের আয়তন কমে, বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। এ সময় ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। ফলে পরশুকাগুলো উপর দিকে উত্তোলিত হয়। স্টার্নাম সামনের দিকে সঞ্চালিত হয়। তখন বক্ষ গহ্বরের আয়তন আরো বৃদ্ধি। বক্ষ গহ্বরের আয়তন যখন তোমার বৃদ্ধি পায় তখন এর ভিতরে বায়ুর চাপ কমে। ভিতরের বায়ুর চাপ কমে গেলে তখন ফুসফুস বড় হয়। ফুসফুস যখন বড় হয় তখন ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে যায়। ফলে বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। এটাকেই বলা হয় প্রশ্বাস। এখন আমরা আসি হলো তাহলে নিঃশ্বাস কৌশলটা কেমন হবে? নিঃশ্বাস কৌশলটা হলো খুবই সহজ। এটাও তুমি পারবে। আগেরটার উল্টা। তাহলে এবার ডায়াফ্রাম পেশি হলো প্রসারিত হবে। উদর গহ্বরের আয়তন এবার কি হবে? বৃদ্ধি পাবে। আর বক্ষ গহ্বরের আয়তন এবার কি হবে? বক্ষ গহ্বরের আয়তন এবার কমে যাবে। বক্ষ গহ্বরের আয়তন কমলে এর ভিতরের যে বায়ুচাপ সেটা তোমার বৃদ্ধি পাবে। ফলে ফুসফুস এবার ছোট হয়ে যাবে। ফুসফুস ছোট হয়ে যাবে। ফুসফুস ছোট হলে এর ভিতরের বায়ুর চাপ বৃদ্ধি পায়। ফলে বাতাস সবেগে ফুসফুস থেকে বহিঃপরিবেশে বের হয়ে যায়। এটাকে বলা হয় হলো নিঃশ্বাস।
নিঃশ্বাসে ডায়াফ্রাম পেশি প্রসারিত হবে, উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে, বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে। বক্ষ গহ্বরের আয়তন কমলে এর ভিতরের বায়ুর চাপ বেড়ে যাবে। ভিতরের বায়ুর চাপ যখন বাড়বে তখন ফুসফুস সংকুচিত হয়, ছোট হয়ে যায়। ফুসফুস যখন ছোট হয় তখন ভিতরের বায়ুর চাপ বেড়ে যায়। এই বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে ফুসফুসের ভেতর থেকে বাতাস বহিঃপরিবেশে নির্গত। তাহলে এটা খুব ভালো করে তোমাকে প্র্যাক করতে হবে। আশা করি পারবা। এর চেয়ে সহজ মনে হয় না আর কেউ তো আমরা প্রশ্বাস-নিঃশ্বাস কৌশল দেখো এই অ্যানিমেশনের সাহায্যে দেখি। মনোযোগ সহকারে দেখো। তো দেখো এই যে ডায়াফ্রাম পেশি দেখো যখন নিচের দিকে নেমে আসে তখন উদর গহ্বরের আয়তন কমে আর বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায়। এই যে বেড়ে গেছিল। তখন প্রশ্বাস ঘটে। ডায়াফ্রাম দেখো নিচের যখন উপর দিকে উঠে যায় তখন বুকের আয়তন কমে যায় ফলে ফুসফুস ছোট হয়ে যায় এবং ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে চলে যায়। এই যে দেখো ভালোভাবে ডায়াফ্রাম এই যে উপর দিকে উঠলো আবার ডায়াফ্রাম নিচের দিকে নামছে। ওকে? তো পারবো আমরা এটা সোজা আছে।